নমস্কার, আমি অনস্বরা রায় মণ্ডল। গল্প পাঠের আসর চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। কেমন লাগছে আপনাদের এই চ্যানেলের গল্প? জানাবেন কিন্তু, ভালো খারাপ দুটোই কমেন্টস করে জানাবেন, তাহলে ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ থাকবে। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আগের দিন পাঠ করেছিলাম লেখক সত্যজিৎ রায়ের লেখা গোরস্থানে সাবধান। তার পরবর্তী অংশ আজকে পাঠ করব। আপনারা কি ভেবেছেন কী রহস্য ঘনীভূত হয়ে উঠছিল? চলুন আরেকটু এগোনো যাক রহস্যের দিকে। তাহলে শুরু করি। গডউইন, টমাস গডউইন। সিধু জ্যাঠার কপালে 6টা খাঁচ পড়ে গেল। সিধু জ্যাঠাকে আমি বলি বিশ্বকোষ, ফেলুদা বলে শ্রুতিধর। দুটোই ঠিক। একবার যা পড়েন, একবার যা শোনেন, মনে ধরলে ভোলেন না। ফেলুদাকে মাঝে মাঝে ওর কাছে আসতেই হয়। যেমন আজকে ভোরে উঠে হাঁটতে বেরোন সিধু জ্যাঠা লেকের ধারে। মাইল 2-1 হেঁটে বাড়ি ফিরে আসেন 6:30টার মধ্যে। বৃষ্টি হলেও বাদ নেই, ছাতা নিয়ে বেরোবেন। বাড়ি ফিরে সেই যে তক্তপোষের উপর বসেন, এক স্নান খাওয়া ছাড়া ওঠা নেই। সামনে একটা ডেস্ক, তার উপরে বই, ম্যাগাজিন, খবরের কাগজ। লেখেন না, চিঠিও না, ধোপার হিসেবও না, কিচ্ছু না, খালি পড়েন। টেলিফোন নেই। আমাদের সঙ্গে যোগাযোগ করার দরকার হলে চাকর জনার্দনকে দিয়ে বলে পাঠান, 10 মিনিটে সে খবর পৌঁছে যায়। বিয়ে করেননি, বউয়ের বদলে বই নিয়ে ঘর করেন। বলেন, আমার সংসার, আমার স্ত্রী, পুত্র, পরিবার, আমার ডাক্তার, মাস্টার, ফাদার, সিস্টার, সবই আমার বই। পুরনো কলকাতা সম্বন্ধে ফেলুদার উৎসাহের জন্য সিধু জ্যাঠাই কতকটা দায়ী। তবে সিধু জ্যাঠা শুধু কলকাতা না, সারা বিশ্বের ইতিহাস জানেন। দুধ ছাড়া চায়ে পরপর দুটো চুমুক দিয়ে সিধু জ্যাঠা গডউইন কথাটা আরও দুবার আওড়ালেন। তারপর বললেন, গডউইন নামটা ফস করে বললে প্রথমটা শেলির শ্বশুরের কথাই মনে হয়, কিন্তু ভারতবর্ষে এসেছে এমন একটা গডউইনও ছিল বটে। কোন বছরে মারা গেছে বললে? 1858। আর জন্ম 1788। তাহলে এই গডউইন হতে পারে বটে। 48 বোধ হয়, কিংবা 49। ক্যালকাটা রিভিউতে একটা লেখা বেরিয়েছিল, টমাসের মেয়ে, নাম শার্লি, না 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 শার্লট গডউইন, তার বাপ সম্বন্ধে লিখেছিল। মনে পড়েছে। ওরে বাস, সে তো এক আজব কাহিনীর হেফেলু। অবশ্যই শেষ জীবনের কথা লেখেনি শার্লট, আর সেটা আমি জানিও না। কিন্তু গোড়াই ভারতবর্ষে এসে তার কীর্তিকলাপ সে তো একেবারে গল্পের মতো। তুমি তো লখনৌ গেছো? ফেলুদা মাথা নেড়ে হ্যাঁ বলল। বাদশাহী আংটির ব্যাপারে প্রথম তার গোয়েন্দাগিরির তারাবাজি লখনৌতেই দেখিয়েছিল ফেলুদা। সাদাত আলীর কথা জানো তো? জানি। সেই সাদাত আলী তখন লখনৌয়ের নবাব। দিল্লির পিদিম তখন নিবু নিবু, যত রোশনায় সব লখনৌয়ে। সাদাত ইয়াং বয়সে কলকাতায় ছিল। সাহেবদের সঙ্গে মিশে ইংরেজি ভাষাটা একটু ভাষা শিখেছিল, আর শিখেছিল 16 আনা সাহেবই আনা। আসাদউদ্দৌলা মারা যাওয়ার পর ওয়াজির আলী হলো নবাব। সাদাত আলী তখন কাশিতে। মন খারাপ, কারণ আশা ছিল আসফের পর সেই গদিতে বসবে। এদিকে ওয়াজির ছিল অকর্মার ঢেকি। ব্রিটিশরা তাকে বরখাস্ত করতে পারল না। 4 মাসে তার নবাবি দিলে বরবাদ করে। মনে রেখো, অযোধ্যায় তখন কোম্পানির প্রতিপত্তি খুব। নবাবরা কোম্পানির কথায় ওঠে বসে। ওয়েজিরকে হটিয়ে তারা সাদতকে সিংহাসনে বসালো। সাদত খুশি হয়ে ব্রিটিশকে অর্ধেক অযোধ্যা দিয়ে দিলে। সে সময় লখনৌয়ের অলিতে গলিতে সাহেব, নবাব ফৌজে সাহেব অফিসার, সাহেব গোলন্দাজ, তাছাড়া সাহেব ব্যবসায়ী, সাহেব ডাক্তার, সাহেব পেন্টার, সাহেব নাপিত, সাহেব স্কুল মাস্টার। আবার কেউ আছে যারা এসেছে শুধু টাকার লোভে।
নবাবের নেক নজরে পড়ে 2 পয়সা যদি কামাতে পারে। এই শেষ দলের মধ্যে পড়ে টমাস গডউইন, ইংল্যান্ডের ছোকরা। সাসেক্স না সাফোক না সারি, কোথায় তার বাড়ি ঠিক মনে নেই। সে দেশে বসে নবাবের গল্প শুনে এসে হাজির হলো লখনৌতে। সুপুরুষ চেহারা, কথাবার্তা ভালো। রেসিডেন্ট চেরি সাহেবের মন ভিজিয়ে তার কাছ থেকে সুপারিশপত্র নিয়ে হাজির হলো নবাবের দরবারে। সাদত জিজ্ঞাসা করলে, তোমার গুণপনা কি? টমাস শুনেছি নবাব বিলিতি খানা পছন্দ করে, রান্নার হাত ভালো ছিল ছোকরার। বললে, আমি ভালো শেফ, তোমাকে রেঁধে খাওয়াতে চাই। নবাব বললে, খাওয়াও। ব্যাস, গডউইন এমন রান্না রাঁধলে যে সাদত তক্ষুনি তাকে বাবুর্চিখানায় বহাল করে নিলে। তারপর থেকে নবাব যেখানে যায় সেখানেই মুসলমান বাবুর্চির পাশে পাশে যায় টমাস গডউইন। লাট সাহেব শহরে এলে সাদাত তাকে ব্রেকফাস্টে ডাকে। সাহেব খুশি হলে সাদাতের মঙ্গল। ভরসা টমাস গডউইন। আর নতুন কোনো ডিশ পছন্দ হলেই আসে বকশিস। নবাবী বকশিস জানো তো, 2-10 টাকা কি 2-4টে মোহর গুঁজে দেওয়া তো নয়। লখনৌয়ের নবাব, হাত ঝাড়লেই পর্বত। বুঝে দেখো গডউইনের পকেট কিভাবে ফুলে ফেপে উঠল। আর তাই যদি না হবে তো সেই বাবুর্চিখানায় পড়ে থাকবে কেন? সেরকম লোকই সে নয়। বেরিয়ে এলো নবাবের আওতা থেকে, চলে এলো আমাদের এই কলকাতায়। এসেই বিয়ে করলে জেন ম্যাডাক বলে এক মেম সাহেবকে, কোম্পানির ফৌজের এক ক্যাপ্টেনের মেয়ে। তার মাস তিনেকের মধ্যে একটা রেস্টুরেন্ট খুললে খাস চৌরঙ্গিতে। তারপর যা হয় আর কি। সুদিন তো আর কারো চিরটাকাল থাকে না। গডউইনের ছিল জুয়োর নেশা। লখনৌ থাকতে মুরগির লড়াই আর তিতিরের লড়াই বাজি ফেলে যেমন কামিয়েছে তেমনই খুইয়েছে। কলকাতায় এসে সে রোগ আবার মাথা চাড়া দিয়ে উঠল। এর বেশি তার মেয়ে কিছু লেখেনি। যদ্দূর মনে হয় টমাস গডউইন মারা যাবার কয়েক মাস পরেই এই লেখাটা বেরোয়। সেক্ষেত্রে তার নিজের মেয়ের পক্ষে তার বাপের মন্দ দিকটা কি আর খুব ফলাও করে লেখা চলে? অন্তত সে যুগে যেত না নিশ্চয়ই। যাই হোক, এশিয়াটিক সোসাইটিতে গিয়ে তুমি লেখাটা পড়ে দেখতে পারো। আমি যা বললাম তার চেয়ে ন্যাচারালি আরও বেশি ডিটেল পাবে। আমার অবশ্যই মনে হলো সিধু জ্যাঠা পুরো লেখাটাই বাংলা করে বলে ফেলেছেন। ফেলুদার আমি দুজনেই টমাস গডউইনের এই আশ্চর্য কাহিনী শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইলাম। আমাদের আগে সিধু জ্যাঠাই আবার মুখ খুললেন। কিন্তু টমাস গডউইনের বিষয়ে হঠাৎ জিজ্ঞাসা করছো কেন? কি ব্যাপার? ফেলুদা বলল, সেটা বলছি, তার আগে আরেকটা জিনিস জানার আছে। নরেন্দ্র বিশ্বাস বলে কারোর নাম শুনেছেন, যিনি পুরনো কলকাতা নিয়ে প্রবন্ধ টবন্ধ লেখেন? কিসে লেখেন তা জানি না। কোনো অখ্যাত কাগজে লিখলে সে লেখা আমার চোখে পড়বে না। আজকাল আর ধরাবাঁধা কাগজের বাইরে আর কিছু পড়ি না। কিন্তু এ প্রশ্নই বা কেন? ফেলুদা সংক্ষেপে কালকের ঘটনাটা বলে বলল, গাছ পড়ে যদি একটা লোক জখম হয়ে অজ্ঞান হয়, তাহলে তার মানিব্যাগটা 10 হাত দূরে ছিটকে পড়বে কেন? এইখানেই খটকা। সিধু জ্যাঠা একটু গম্ভীর থেকে বললেন, কাল ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 90 মাইল। যদি বেরোই যে ভদ্রলোকের মানিব্যাগ তার শার্ট বা পাঞ্জাবির বুক পকেটে ছিল, তাহলে দৌড়ে পালাতে গিয়ে পকেট থেকে সে ব্যাগ ছিটকে পড়া কিছু আশ্চর্য নয়। আর দৌড়ানোর অবস্থাতেই তার মাথায় গাছ পড়ে থাকতে পারে, তাহলে আর রহস্য কোথায়? ভদ্রলোক পড়েছিলেন গডউইনের সমাধির পাশে, তাতে কি এসে গেল? সেই সমাধির পাশে খালের মতো গর্ত, মনে হয় কেউ খোঁড়ার কাজ শুরু করেছিল। সিধু জ্যাঠার চোখ ছানা বড়া। বলো কি হে, গ্রেভ ডিগিং? এ তো ভারী গ্রেভ সংবাদ দিলে হে তুমি। এ তো অবিশ্বাস্য। টাটকা লাশ হলে খুঁড়ে বার করে সব ব্যবচ্ছেদের জন্য বিক্রি করে পয়সা আসে জানি, কিন্তু 200 বছরের পুরনো লাশের কয়েকটা হাড়গোড় ছাড়া আর কি পাওয়া যাবে বলো? তার না আছে প্রত্নতাত্ত্বিক ভ্যালু, না আছে রিসোর্স ভ্যালু। খুঁড়েছে সে ব্যাপারে তুমি শিওর? পুরোপুরি নয়, কারণ বৃষ্টির জন্য কোদালের কোপের চিহ্ন মুছে গেছে, কিন্তু তবু। সিধু জ্যাঠা
আবার একটু ভেবে মাথা নেড়ে বললেন, না হে ফেলু, আমার মনে হচ্ছে তুমি বুনো হাঁসের পেছনে ধাওয়া করছো। হাতে কোনো কেস টেস নেই বুঝি, তাই কল্পনায় একটা রহস্য খাড়া করছো, হ্যাঁ? ফেলুদা তার এক পেশে হাসিটা হেসে চুপ করে রইল। সিধু জ্যাঠা বললেন, গডউইনের বংশে কেউ যদি এখানে থাকতো তাহলে না হয় তাদের জিজ্ঞাসা করে কিছু জানা যেত, কিন্তু সেও তো বোধহয় নেই। সব সাহেব পরিবারই তো আর বারওয়েল বা টাইটলার পরিবার নয়, যাদের কেউ না কেউ সেই ক্লাইভের আমল থেকে এই সেদিন অবধি ইন্ডিয়াতে কাটিয়ে গেছে। এইবার ফেলুদা তার এতক্ষণে চাপা খবরটা দিয়ে দিল। টমাস গডউইনের 3 পুরুষ পর অবধি তাদের কেউ না কেউ এ দেশেই মারা গেছে, সে খবর আমি জানি। সে কি? সিধু জ্যাঠা অবাক। আসলে আজই সকালে এখানে আসার আগে আমরা লোয়ার সার্কুলার রোডের গোরস্থানটা 1.5 ঘন্টা ধরে দেখে এসেছি। এটা পার্ক স্ট্রিট গোরস্থানের পরে তৈরি, আরও এখনো ব্যবহার হয়। শার্লট গডউইনের সমাধি দেখেছি, বলল ফেলুদা। এটা পার্ক স্ট্রিট গোরস্থানের পরে তৈরি আর এখনো ব্যবহার হয়। শার্লট গডউইনের সমাধি দেখেছি, বলল ফেলুদা। 1886 সালে 67 বছর বয়সে মারা যান। গডউইন পদবী দেখলে? তার মানে বিবাহ করেননি? আহা, বড় সুলেখিকা ছিলেন। শার্লটের পাশে তার বড় ভাই ডেভিডের সমাধি, মৃত্যু 1874। ফেলুদা পকেট থেকে তার খাতাটা বার করে নোট দেখে দেখে বলে চলেছে, ইনি খিদিরপুরের কিট কোম্পানির হেড অ্যাসিস্ট্যান্ট ছিলেন। ডেভিডের পাশে তার ছেলে লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড্রু গডউইন ও তার স্ত্রী এমা গডউইন। অ্যান্ড্রু মারা যান 1882-তে। অ্যান্ড্রু এমার পাশে তাদের ছেলে চার্লস, ইনি ডাক্তার ছিলেন, মৃত্যু 1920। সাবাস, ধন্যী তোমার অনুসন্ধিৎসা আর অধ্যবসায়। সিধু জ্যাঠা সত্যি খুশি হয়েছেন। এখন তোমার জানতে হবে বর্তমানে এদের কেউ জীবিত কিনা এবং কলকাতায় আছেন কিনা। টেলিফোন ডিরেক্টরিতে গডউইনের নাম পেলে? মাত্র একটি, ফোন করেছিলাম। এই পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখো খোঁজ করে, হয়তো থাকতে পারে। অবশ্যই তার হদিশ কি করে পাবে তা জানি না। পেলে আর কিছু না হোক, গ্রেভ ডিঙিংয়ের ব্যাপারটা আমার কাছে ভুয়ো বলেই মনে হয়। অন্তত টমাস গডউইনের মতো একটা কালারফুল চরিত্র সম্বন্ধে হয়তো আরও কিছু তথ্য জোগাড় হতে পারে। গুড লাক। বাড়ি এসে দুপুর পর্যন্ত ধৈর্য ধরে তারপর ফেলুদাকে আর না জিজ্ঞেস করতে পারলাম না। কাল যে নরেন বিশ্বাসের ব্যাগ থেকে একটা সাদা কাগজ বেরোলো, তাতে কি লেখা ছিল? নরেন বিশ্বাসের খাতাটা ফেলুদা বিকেলে ফেরত দিতে যাবে, সে খবর নিয়ে জেনেছে যে ভদ্রলোক পার্ক হসপিটালে আছেন। ফেলুদা তার খাতাটা খুলে আমার দিকে এগিয়ে দিল। যদি এর মানে বের করতে পারিস তাহলে বুঝবো নোবেল প্রাইজ তোর হাতের মুঠোয়। খাতার রুল টানা পাতায় লেখা আছে BS 141 SNB for WG Victoria and PC 44. Read Victoria's letter try MN OU GAA SJWN. আমি মনে মনে বললাম, নোবেল প্রাইজটা ফসকে গেল। তাও মুখে বললাম, ভদ্রলোক কুইন ভিক্টোরিয়া সম্বন্ধে ইন্টারেস্টেড বলে মনে হচ্ছে, কিন্তু ভিক্টোরিয়া অ্যান্ড পিসিটা ঠিক বুঝতে পারছি না। পিসিটা বোধহয় প্রিন্স কনসার্ট, তার মানে ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট। আর কিছুই বুঝতে পারছি না। কেন? ফর মানে জন্য আর ট্রাই মানে চেষ্টা বুঝলি না? ফেলুদার মেজাজ দেখে বুঝলাম সেও বিশেষ কিছু বোঝেনি। সিধু জ্যাঠার কথাটা যে আমারও মনে ধরানি তার নয়। ফেলুদা সত্যিই হয়তো যেখানে রহস্য নেই সেখানে জোর করে রহস্য ঢোকাচ্ছে, কিন্তু তারপরেই মনে পড়ে যাচ্ছে কালকে সে জ্বলন্ত সিগারেটটা, আর সঙ্গে সঙ্গে পেটের ভেতরটা কেমন যেন খালি হয়ে যাচ্ছে। আমরা আছি জেনে কে পালালো গোরস্থান থেকে? আর বাদলা দিনে সন্ধে করে সে সেখানে গিয়েছিলই বা কেন? আগে থেকে ঠিক ছিল যে 4টের সময় আমরা নরেন বিশ্বাসের ব্যাগ ফেরত দিতে যাব, আর লালমোহন বাবুই আমাদের এসে নিয়ে যাবেন। টাইম মাফিক বাড়ির সামনে গাড়ি থামার শব্দ পেলাম।
ভদ্রলোক ঘরে ঢুকলেন হাতে একটা পত্রিকা নিয়ে। কি বলেছিল মশাই? এই দেখুন বিচিত্রপত্র, আর এই দেখুন নরেন বিশ্বাসের লেখা, সঙ্গে একটা ছবিও আছে মনুমেন্টের, যদিও ছাপেনি ভালো। কিন্তু এও তো দেখছি নরেন্দ্রনাথ বলছে, নরেন্দ্রমোহন তো নয়। তাহলে কি অন্য লোক নাকি? আমার মনে হয় ভিজিটিং কার্ডে গন্ডগোল, বাজে প্রেসে ছাপানো, আর ভদ্রলোক হয়তো প্রুফও দেখেননি। কিন্তু ব্যাগের মধ্যে ওই কাটিং আর তারপর এই লেখা, ব্যাপারটা স্রেফ কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় কি? ফেলুদা লেখাটায় চোখ বুলিয়ে পত্রিকাটা পাশের টেবিলের উপর ফেলে দিয়ে বলল, ভাষা মন্দ না, তবে নতুন কিছু নেই। এখন জানা দরকার এই লোকই গাছ পড়ে জখম হওয়া নরেন বিশ্বাস কিনা। পার্ক হসপিটালে ডক্টর শিকদারকে বাবা বেশ ভালো করে চেনেন, আমাদের বাড়িতেও এসেছেন দু একবার, তাই ফেলুদার সঙ্গেও আলাপ। ফেলুদা কার্ড পাঠানোর মিনিট পাঁচেকের মধ্যে আমাদের ডাক পড়ল। কি ব্যাপার, কোনো নতুন কেস টেস নাকি? ফেলুদা যেখানেই যে কারণেই যাক না কেন, চেনা লোক থাকলে তবে এই প্রশ্নটা শুনতেই হয়। ও হেসে বলল, আমি এসেছি এখানের এক পেশেন্টকে একটা জিনিস ফেরত দিতে। কোন পেশেন্ট? মিস্টার বিশ্বাস, নরেন বিশ্বাস। পরশু সে তো চলে গেছে, এই ঘন্টা দুয়েক আগে। তার ভাই এসেছিল গাড়ি নিয়ে গেছে। কিন্তু কাগজে যে লিখলে, কি লিখেছে? সিরিয়াস বলে লিখেছে তো? কাগজে এরকম অনেক লেখে, আজ তো একটা গাছ মাথায় পড়লে কি আর সে লোক বাঁচে? একটা ছোট ডাল, যাকে বলে প্রশাখা, তাই পড়েছে। জখমের চেয়ে শখটাই বেশি, ডান কবজিটাই চোট পেয়েছে, মাথায় কথা স্টিচ, ব্যাস এই তো। আপনি কি বলতে পারেন ইনি পুরনো কলকাতা নিয়ে? ইয়েস, ইনি। একটা লোক সন্ধেবেলা গোরস্থানে ঘোরাঘুরি করছে, ন্যাচারালি কৌতূহল হয়, জিজ্ঞেস করতে বললেন পুরনো কলকাতা নিয়ে চর্চা করছেন। তা আমি বললাম, ভাই লাইন বেছেছেন, নতুন কলকাতাকে যতটা দূরে সরিয়ে রাখা যায় ততই ভালো। জখমটা স্বাভাবিক বলে মনে হলো। এই পথে আসুন বাবা, এতক্ষণে একটা গোয়েন্দা মার্কা প্রশ্ন হয়েছে। ফেলুদা অপ্রস্তুত ভাবটা চাপতে পারলে না। মানে? উনি নিজেই যে বললে গাছ পড়ে। আরে মশাই, গাছটা যে পড়েছে তাতে আর ভুল নেই, আর উনি যে সেখানেই ছিলেন, সন্দেহ করার কোনো কারণ আছে কি? উনি নিজে অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু বলেননি তো? মোটেও না। বললেন, চোখের সামনে দেখলাম গাছটা ভাঙলো, তার ডালপালা যে কতখানি ছড়িয়ে আছে সেটা তো আর আঁচ করা সম্ভব হয়নি। তবে হ্যাঁ, ইয়েস, জ্ঞান হওয়ার পরে উইল কথাটা 2-3 বার উচ্চারণ করেছিলেন। এতে যদি কোনো রহস্য থাকে তো জানি না, মনে হয় না, কারণ উইলের উল্লেখ ওই একবারই, আর করেননি। ভদ্রলোকের পুরো নামটা আপনার জানা আছে? কেন, কাগজেই তো বেরিয়েছিল নরেন্দ্রনাথ বিশ্বাস। আর একটা প্রশ্ন, বিরক্ত করছি, কিছু মনে করবেন না। ওনার পোশাকটা মনে আছে? বিলক্ষণ, শার্ট আর প্যান্ট, রঙও মনে আছে, সাদা শার্ট আর বিস্কিটের রঙের প্যান্ট। গ্ল্যাক্সো না, ক্রিম ক্যাকার। ফেলুদা ডক্টর শিকদারের কাছে নরেন বিশ্বাসের ঠিকানা নিয়ে নিয়েছিল। আমরা নার্সিংহোম থেকে শটান চলে গেলাম নিউ আলিপুরে। ভারী ঝামেলা নিউ আলিপুরের ঠিকানা খুঁজে বার করা, কিন্তু জটায়ু ড্রাইভার মশাইটি দেখলাম কলকাতার রাস্তাঘাট ভালোই চেনেন। বাড়ি বার করতে 3 মিনিটের বেশি ঘুরতে হয়নি। দোতলা বাড়ি, দেখে মনে হয় 15 থেকে 20 বছরের মধ্যে বয়স। গেটের সামনে রাস্তার ওপর একটা কালো অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে, আর গেটের গায়ে দুটো নাম, এন বিশ্বাস ও জি বিশ্বাস। বেল টিপতে একজন চাকর এসে দরজা খুলে দিল। নরেনবাবু আছেন কি? তার তো অসুখ, দেখা করতে পারবেন না, একটু দরকার ছিল। কাকে চাই? প্রশ্নটা এলো চাকরের পেছন দিক থেকে। একজন 40-45 বছরের ভদ্রলোক এগিয়ে এসেছেন। ফর্সা রং, চোখ সামান্য কটা, দাড়িগোঁফ কামানো, পাজামার উপর বুশ শার্ট, তার উপর একটা মটকার চাদর জড়ানো। ফেলুদা বলল, নরেন বিশ্বাস মশাইয়ের একটা জিনিস তাকে ফেরত দিতে চাই, ওর মানি ব্যাগ পকেট থেকে পড়ে গেছিল পার্ক স্ট্রিট কবরস্থানে। তাই বুঝি? আমি ওর ভাই, আপনারা ভেতরে আসুন। দাদা বিছানায়, এখনো ব্যান্ডেজ বাঁধা।
কথা বলছেন, তবে এরকম অ্যাক্সিডেন্ট একটা বড় রকম তো। দোতলায় যাবার সিঁড়ির পেছন দিকে একটা বেডরুম, তাতেই নরেনবাবু শুয়ে আছেন। ভাইয়ের চেয়ে রং প্রায় দুপোঁচ কালো, ঠোঁটের উপর বেশ একটা পুরু গোফ, আর মাথার ব্যান্ডেজটার নিচে যে টাক আছে সেটা বলে দিতে হয় না। বাঁ হাতে ধরা স্টেটমেন্ট কাগজটা নামিয়ে ভদ্রলোক ঘাড় হেঁট করে আমাদের নমস্কার জানালেন। ডান কবজিতে ব্যান্ডেজ, তাই হাত জোর করে নমস্কারে অসুবিধা আছে। ভাইটি আমাদের ঘরে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। শুনলাম চাকরকে হাঁক দিয়ে আরও দুটো চেয়ারের কথা বলে দিলেন। এ ঘরে রয়েছে একটি মাত্র চেয়ার, খাটের পাশে ডেস্কের সামনে। ফেলুদা মানিব্যাগটা বার করে এগিয়ে দিলেন। ও, অনেক অনেক ধন্যবাদ। আপনি আবার কষ্ট করে কষ্ট আর কি। ফেলুদা বিনয়ভূষণ, ঘটনাচক্রে ওখানে গিয়ে পড়েছিলাম, আমার এই বন্ধুটি কুড়িয়ে দিলেন তাই। নরেনবাবু এক হাতেই মানিব্যাগের খাপগুলো ফাঁক করে তার ভিতরে একবার চোখ বুলিয়ে ফেলুদার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে চাইলেন, গোরস্থানে? আমিও আপনাকে ঠিক ওই একই প্রশ্ন করতে যাচ্ছিলাম। ফেলুদা হেসে বলল, আপনি বোধহয় প্রাচীন কলকাতার ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন। ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। করছিলাম তো বটেই, কিন্তু যা ঘা খেলুম। মনে হয় পবনদেব চাইছেন না আমি এ নিয়ে বেশি ঘাটাঘাটি করি। বিচিত্রপত্র কাগজে যে লেখাটা, ওটা আমারই, মনুমেন্ট তো আমারই। আরও লিখেছি দু একটা এখানে সেখানে। চাকরি করতাম, গত বছর রিটায়ার করেছি। কিছু তো একটা করতে হবে। ছাত্র ছিলাম ইতিহাসে, ছেলেবেলা থেকেই ওদিকটায় ঝোঁক। কলেজে থাকতে বাগবাজার থেকে হেঁটে দমদম যাই ক্লাইভ সাহেবের বাড়ি দেখতে। দেখেছেন? এই সেদিন অবধি ছিল, একতলা বাংলো টাইপের বাড়ি, সামনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ আর্মস। আপনি প্রেসিডেন্সিতে পড়েছেন? খাটের ডান পাশের টেবিল, আর তার দুহাত উপরেই দেওয়ালে একটা বাঁধানো গ্রুপ ছবিতে লেখা, প্রেসিডেন্সি কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন 1953। শুধু আমি কেন, বললেন নরেন বিশ্বাস। আমার ছেলে, ভাই, বাপ, ঠাকুরদা সবাই প্রেসিডেন্সির ছাত্র। ওটা একটা ফ্যামিলি ট্র্যাডিশন। এখন বলতে লজ্জা করে, আমরা সোনার মেডেল পাওয়া ছাত্র, গিরিন আমি দুজনেই। কেন লজ্জা কেন? কি আর করলাম বলুন জীবনে? আমি গেলাম চাকরিতে, গিরিন গেল ব্যবসায়, কি আর চিনলো আমাদের বলুন? ফেলুদা এগিয়ে গিয়েছিল ছবিটা দেখতে। এবার তার দৃষ্টি নামল নিচের দিকে। টেবিলের উপর একটা নীল খাতা, সেটার প্রথম পাতাটা খোলা রয়েছে। দেখে বোঝা যাচ্ছে একটা লেখা শুরু করে 8-10 লাইনের বেশি এগোয়নি। আপনার নাম কি নরেন্দ্রনাথ না নরেন্দ্রমোহন? আগে ভদ্রলোক বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। ফেলুদা আবার প্রশ্নটা করল। ভদ্রলোক একটু হেসে, একটু যেন অবাক হয়ে বলেন, নরেন্দ্রনাথ বলেই তো জানি। কেন, আপনার কি সন্দেহ হচ্ছে? আপনার ভিজিটিং কার্ডে দেখলাম M.N. বিশ্বাস রয়েছে। ও হো, ওটা না, ও ছাপার ভুল। কাউকে কার্ড দেবার আগে ওটা কলম দিয়ে শুধরে দিই। অবশ্য নতুন কার্ড ছাপিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু গাফিলতি করে আর করিনি। আর সত্যি বলতে কি, আমাদের আর ভিজিটিং কার্ডের কী প্রয়োজন বলুন? ইদানিং টিউজিয়ামের কর্তা ব্যক্তিদের সঙ্গে একটু দেখা টাকা করতে হচ্ছিল, তাই ব্যাগে কয়েকটা ভরে নিয়েছিলাম। ভালো কথা। আপনিও কি ওই গোরস্থান নিয়ে লিখবেন নাকি? আশা করি না। আপনার মতো ইয়াং রাইভালের সঙ্গে কিন্তু পেরে উঠব না। ফেলুদা যাবার জন্য উঠে পড়ল, বলল, আমি লিখি ঠিকই না, শুধু জেনেই আনন্দ। ভালো কথা। একটা অনুরোধ আছে। পুরনো কলকাতা নিয়ে পড়াশোনা করতে গিয়ে যদি গডউইন পরিবারের কোনো উল্লেখ পান, তাহলে অনুগ্রহ করে জানালে উপকার হবে। গডউইন পরিবার? টমাস গডউইনের সমাধি পার্ক স্ট্রিট গোরস্থানে রয়েছে। ইনফ্যাক্ট একই গাছ একসঙ্গে আপনাকে এবং টমাস গডউইনকে জখম করেছে। তাই বুঝি? আর সার্কুলার রোড গোরস্থানে গডউইন পরিবারের আরও 5টা সমাধি রয়েছে। অবশ্যই জানাবো, কিন্তু কোথায় জানাবো আপনার ঠিকানাটা? ফেলুদা তার প্রাইভেট ইনভেস্টিগেটর লেখা কার্ডটা নরেনবাবুর হাতে তুলে দিল। এই আপনার পেশা নাকি, গোয়েন্দাগিরি? ভদ্রলোক বেশ একটু অবাক হয়ে প্রশ্ন করলেন। আগে হ্যাঁ, কলকাতায় প্রাইভেট ডিটেকটিভ আছে বলে শুনেছি, কিন্তু চোখে দেখলাম এই প্রথম। তুমি ভিক্টোরিয়ার কথাটা জিজ্ঞেস করলে না কেন? আমি ফেলুদাকে জিজ্ঞাসা করলাম।
গাড়িতে চৌরঙ্গির দিকে যেতে যেতে। আজ লালমোহনবাবু ধরেছেন ব্লু ফক্সে গিয়েই চা স্যান্ডউইচ খাওয়াবেন। কে জানতো যে এই ব্লু ফক্সে গিয়েই ঘটনার মোড় ঘুরে যাবে। ফেলুদা বলল, তার ব্যাগের কাগজপত্র আমি ঘাটাঘাটি করেছি, সেটা জানলে কি ভদ্রলোক খুব খুশি হতেন? আর লেখাটা সাংকেতিক না হোক, সংক্ষিপ্ত ভাষায় তো বটেই, যদি কোনো গোপনীয় ব্যাপার হয়ে থাকে। তা বটে। লালমোহনবাবুকে একটু ভাবুক বলে মনে হচ্ছিল। ফেলুদাও সেটা লক্ষ্য করে বলল, আপনার চোখে উদার দৃষ্টি কেন? ভদ্রলোকটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পুলক ছোকরার জন্য একটা ভালো প্লট ফেলেছিলাম, নির্ঘাত আবার হিট হতো। তা সে আজ লিখেছে হিন্দি ছবিতে নাকি থ্রিলার ফাইটিংয়ের বাজারে মন্দা, সবাই নাকি ভক্তিমূলক ছবি চায়, জয় সন্তোষীমা সুপারহিট হওয়ার ফলে নাকি এই হাল। ভেবে দেখুন। তা আপনার মুশকিলটা কোথায়? ভক্তিভাব জাগছে না মনে? লালমোহনবাবু কথাটার উত্তর দেবারও প্রয়োজন বোধ করলেন না, কেবল ভীষণ একটা অভক্তির ভাব করে দুবার হেল হেল বলে চুপ করে গেলেন। হেল বলার কারণ অবশ্যই পুলক ঘোষালের চিঠি নয়। আমরা বিড়লা প্ল্যানেটোরিয়াম ছাড়িয়ে চৌরঙ্গিতে পড়েছি। বাঁয়ে মাটির পাহাড় ময়দানটাকে আড়াল করে দিয়েছে। লালমোহনবাবু কিছুদিন থেকে পাতাল রেল না বলে হেল রেল বলছেন। গাড়ি ক্রমাগত গাড্ডায় পড়ছে আর লালমোহনবাবু শিউরে শিউরে উঠছেন। বললেন, স্প্রিং যতটা খারাপ ভাবছেন ততটা নয়, চলুন রেড রোড দিয়ে, দেখবেন গাড়ির কোনো দোষ নেই। তাও তো এখন পাকা রাস্তা, বলল ফেলুদা। 200 বছর আগে এই রাস্তা ছিল গেঁয়ো কাঁচা, কল্পনা করে দেখুন। তখন তো আর অ্যাম্বাসেডার চলতো না, আর এত ভিড়ও ছিল না। ভিড় কি সেসব মানুষের নয়, হাড় গিলের। হাড় গিলে? 4.5 ফুট লম্বা পাখি রাস্তার ময়লা খুঁটে খুঁটে খেত। এখন যেমন দেখছেন কাক চড়ুই, তখন ছিল হাড় গিলে। গঙ্গার জলে মরা ভেসে যেত আর তার উপর চেপে দিব্যি নৌ সফর করত। জঙ্গলি জায়গা ছিল বলুন, বিভৎস ভয়াবহ। তারই মধ্যে ছিল লাটের বাড়ি, সেন্ট জনস চার্চ, পার্ক স্ট্রিটের গোরস্থান, থিয়েটার রোডের থিয়েটার, আর আরও কত সাহেব সুবোদের বাড়ি। এ অঞ্চলটাকে বলতো হোয়াইট টাউন, এদিকে নেটিভদের নো পাত্তা, আর উত্তর কলকাতা ছিল ব্ল্যাক টাউন। গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে মশাই। পার্ক স্ট্রিট এসে মোড় ঘুরে ব্লু ফক্সের আগেই ফেলুদা গাড়ি থামাতে বলল, একবার বইয়ের দোকানে ঢুঁ মারতে হবে। অক্সফোর্ড বুক কোম্পানি সম্পর্কে লালমোহনবাবুর কোনো উৎসাহ নেই, কারণ এখানে রহস্য রোমাঞ্চ সিরিজের বই বিক্রি হয় না। বললেন, আমাদের কলেজ স্ট্রিট আর বালিগঞ্জের ব্ল্যাক বুক সব বেঁচে থাকুক। ফেলুদা দোকানে ঢুকে এদিক ওদিক ঘুরে একটা কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো। সামনে থরে থরে সাজানো রয়েছে নীল আর লাল খাতা, ফাইল, ডায়েরি, এঙ্গেজমেন্ট প্যাড। একটা নীল খাতা হাতে তুলে দামটা দেখে নিল, 12.50। ঠিক এই রকম খাতা ছিল নরেন বিশেষের টেবিলে। ইয়েস। দোকানের একজন লোক এগিয়ে এসেছে ফেলুদার দিকে। কুইন ভিক্টোরিয়ার কোনো চিঠির কালেকশন আছে আপনাদের কাছে? কুইন ভিক্টোরিয়া? না স্যার, তবে আপনি প্রকাশকের নাম বলতে পারলে আমরা আনিয়ে দিতে পারি। যদি ম্যাকমিলান বা অক্সফোর্ড ইউনিভার্সিটি হয় তাহলে ওদের কলকাতার অফিসে খোঁজ করে দেখতে পারি। ফেলুদা কি যেন ভাবলো, তারপর বলল, ঠিক আছে, আমি খোঁজ করে আপনাদের জানাবো। আমরা পার্ক স্ট্রিটে বেরিয়ে এলাম। গাড়িটা এগিয়ে ব্লু ফক্সের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমরা হেঁটে এগোতে লাগলাম। একটু দাঁড়া। ফেলুদা পকেট থেকে তার খাতাটা বার করেছে। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে পড়া যায় না। কয়েক সেকেন্ড খাতায় চোখ বুলিয়েই ফেলুদা আবার হাঁটতে শুরু করলো। কিছু পেলে? আমি জিজ্ঞাসা করলাম। জবাব এলো, আগে ব্লু ফক্সে গিয়ে বসি। রেস্টুরেন্টে বসে জানা গেল ব্লু ফক্স নামটা ভালো লাগে বলেই লালমোহনবাবু আমাদের এখানে এনেছেন। নিজে এর আগে কখনো আসেননি, এমনকি পার্ক স্ট্রিটে কোনো রেস্টুরেন্টেই আসেননি। থাকি সেই গড়পাড়ে পাবলিশার কলেজ স্ট্রিট পাড়ায়। এ তল্লাটে খেতে আসার মৌকাই বা কোথায়, আর দরকারি বা কি? চা আর স্যান্ডউইচ অর্ডার দেওয়ার পর ফেলুদা খাতাটা আবার বার করে টেবিলের উপর রাখলো। তারপর সেই পাতাটা খুলে বলল, প্রথম লাইনটা এখনো রহস্যাবৃত, দ্বিতীয়টা কবজা করে ফেলেছি। এগুলো সব বিদেশি প্রকাশকের নাম। কোনগুলো?
জিজ্ঞাসা করলাম আমি। MMOUGAASJREWN হলো যথাক্রমে ম্যাকমিলান, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, জর্জ অ্যালেন অ্যান্ড আনউইন, সিজিক অ্যান্ড জ্যাকসন, ওয়াইনডেনফেল্ড অ্যান্ড নিকলসন। বাপরে বাপ, বললেন জটায়ু। আপনার ছোপার জয় হোক, এতগুলো ইংরেজির নাম হোঁচট না খেয়ে এক ধারসে আউড়ে গেলেন কি করে মশাই? বোঝাই যাচ্ছে ভদ্রলোক এইসব পাবলিশারদের চিঠি লিখতেন বা লিখছেন, ভিক্টোরিয়ার চিঠির সংকলন সম্বন্ধে খোঁজ করে। অথচ মজা এই যে এত না করে ব্রিটিশ কাউন্সিল বা ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে ভিক্টোরিয়ার চিঠি পড়ে আসা ঢের সহজ ছিল। এ যেন মাথার পেছন দিক থেকে হাত ঘুরিয়ে নাক দেখানো। ফেলুদা খাতাটা পকেটে পুরে স্যান্ডউইচের জায়গা করে দিয়ে একটা চারমিনার ধরালো। লালমোহনবাবু টেবিলের উপর তাল ঠুকে একটা বিলেতি ধাঁচের সুরের এক লাইন গুনগুন করে বললেন, চলুন কোথাও বেরিয়ে পড়ি শহরের বাইরে। বাইরে গেলেই দেখেছি আপনার কেসও জোটে, আবার গল্পও জোটে। কোথায় যাওয়া যায় বলুন তো? বেশ রুক্ষ জায়গা হওয়া চাই, সমতল শস্য শ্যামল আয়েসি ভেতর মিনমিনে পরিবেশ হলে চলবে না। বেশ একটা স্যান্ডউইচের প্লেট এসে পড়াই আর কথা এগোতে পারলো না। আমরা তিনজনেরই বেশ খিদে পেয়েছিল। একসঙ্গে দুজোড়া স্যান্ডউইচে একটা বিশাল কামড় দিয়ে 3বার চোয়াল খেলিয়েই লালমোহনবাবু যেন থমকে গেলেন। তারপর গোল গোল চোখ করে 2বার পরপর ঈশ্বরের জয়, ঈশ্বরের জয় বললেন। তার ফলে মুখ থেকে কয়েকটা রুটি ছিটকে বেরিয়ে টেবিলের উপর পড়ল। ব্যাপারটা হলো এই, আমি আর ফেলুদা রাস্তার দিকে মুখ করে বসেছিলাম, আর লালমোহনবাবুর চোখ ছিল রেস্টুরেন্টের পেছন দিকটায়। ঘরের শেষ মাথায় একটা নিচু প্ল্যাটফর্ম, দেখেই বোঝা যাচ্ছে সেখানে রাত্রে গান বাজনা হয়। সেখানে একটা সাইনবোর্ড দেখেই জটায়ুর এই দশা। তাতে রয়েছে এই বাজনার দলের নাম, আর নামের ঠিক তলায় লেখা গিটার ক্রিস গডউইন। ফেলুদা হাত থেকে স্যান্ডউইচ নামিয়ে একটা বেয়ারাকে তুড়ি দিয়ে কাছে রাখলো। এখানে ডিনারের সময় বাজনা বাজে? হ্যাঁ বাবু, বাজতা হ্যায়। তোমাদের ম্যানেজারের সঙ্গে একটু কথা বলতে পারি? ক্রিস গডউইনের ঠিকানা জোগাড় করাই ফেলুদার উদ্দেশ্য, আর তার জন্য একটা জুতসই অজুহাতও রেডি করে রেখেছিল। ম্যানেজার আসতে বলল, বালিগঞ্জ পার্কে মিস্টার মানুষ খানির বাড়ির বিয়ের জন্য একটা ভালো বাজিয়ে গ্রুপ চায়। আপনাদের এখানকার দলটার খুব নাম শুনেছি, তারা কি বিয়েতে খাটবে? হোয়াই নট, এটাই তো আমাদের পেশা। ওই যে গডউইন নামটা দেখছি, ওই বোধহয় লিডার। ওর ঠিকানাটা যদি... ম্যানেজার একটা স্লিপে ঠিকানাটা লিখে ফেলুদাকে এনে দিলেন। দেখলাম লেখা আছে 14/1 রিপন লেন। অন্যদিন হলে গল্প টল্প করে চা স্যান্ডউইচ খেতে যতটা সময় লাগতো, আজ অবশ্যই তার চেয়ে অনেক কম লাগলো। ফেলুদার খিদে মিটে গেছে, সে একটার বেশি খেলো না। লালমোহনবাবু অসম্ভব স্পিডে আর এনার্জির সঙ্গে ফেলুদার 2টো আর নিজের 3টে খেয়ে ফেলে বললেন, পয়সা যখন পুরো দেব তখন খাবার ফেলা যায় না কি মশাই? 14/1 রিপন লেনের বাইরেটা দেখে মনটা দমে যাওয়া স্বাভাবিক, কারণ সাদাত আলীর নবাবির কথা এখনো ভুলতে পারিনি। কিন্তু ফেলুদা বলল, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। 4-5 পুরুষের ব্যবধানে একটা পরিবার যে কোথা থেকে কোথায় নামতে পারে তার কোনো লিমিট নেই। অবশ্য বাড়িগুলি যে খুব ছোট তা নয়, সবই 3তলা 4তলা, কিন্তু কোনোটারও বাইরেটা দেখে ভিতরে ঢুকতে ইচ্ছে করছে না। লালমোহনবাবু বললেন যে বোঝাই যাচ্ছে এর প্রত্যেকটাই হানা বাড়ি। যা হোক, ঢোকার আগে থেকেই পাশেই একটা পান বিড়িওয়ালাকে ফেলুদা জিজ্ঞাসা করে নিল, ইয়ে কোঠি মে গডউইন সাহেব বলকা কই रहता है? গুডিন সাহাব, জো বাজা বাজাতা হে। সে ছাড়া আরও আছে নাকি? বুদ্ধা সাহাব বি হে, মার্কিস সাহাব, মার্কিস গুডিন। কোন তলায় থাকেন সাহেব? 2তলা, 3তলা মে আরকিস সাহাব। আরকিস মার্কিস তুই ভাই নাকি বাবা? প্রশ্ন করলেন লালমোহনবাবু। নেহি বাবু, আরকিস সাহাব, আরকিস সাহাব, মার্কিস সাহাব, গুডিন সাহাব। 2তলা মে মার্কিন সাহাব, 3তলা মে... ফেলুদা আরকিস মার্কিসের ঝামেলা ছেড়ে ইতিমধ্যে 14 একে ঢুকে পড়েছে। আমরাও দুগ্গা বলে তার পেছন পেছন ঢুকলাম। যা ভেবেছিলাম তাই, ভিতরে বাইরে কোনো তফাৎ নেই। জুন মাসের দিন বড় বলে এই 6:30টার সময়ও বাইরের আলো রয়েছে, কিন্তু ভেতরে সিঁড়ির কাজটা একেবারে মিশমিশে অন্ধকার। ফেলুদার একটা অদ্ভুত ক্ষমতা আছে, হয়তো ওর চোখটাই ওইভাবে তৈরি।
অন্ধকারে সাধারণ লোকের চেয়ে ও অনেক বেশি দেখতে পায়। ও তরতরিয়ে সিঁড়ি ওঠা দেখে লালমোহনবাবু রেলিংটাকে খামচে ধরে কোনো রকমভাবে উঠতে উঠতে বলেন, ক্যাট বড়লাল হয় জানতুম মশাই, ক্যাট গোয়েন্দা এই প্রথম দেখলুম। দোতলা থমথমে, একটা ক্ষীণ বাজনার শব্দও শোনা যাচ্ছে, বোধ হয় কোনো রেডিও থেকে আসছে। সিঁড়ির মুখে একটা দরজা, তার পেছনে বারান্দা, তাতে আলো না জ্বললেও বাইরেটা খোলা বলে খানিকটা দিনের আলো এসে পড়ে বারান্দার ভাঙা কাচের টুকরো বসানো মেঝেটাকে ঝুলিয়ে দিচ্ছে। আমাদের বাইরের দরজা দিয়ে যে ঘরটা দেখা যাচ্ছে তাতে কেউ নেই, কারণ বাতি জ্বলছে না। ভিতরে বারান্দার বাঁদিকে একটা ঘর আছে বুঝতে পারছি, কারণ সেই ঘর থেকেই এক চিলতে আলো এসে বারান্দার এক কোণে পড়েছে। একটা কালো বেড়াল সেই আলোয় কুণ্ডুলি পাকিয়ে বসে এক দৃষ্টে আমাদের দেখছে। তিনতলা থেকে পুরুষের গলার শব্দ পাচ্ছি মাঝে মাঝে। একবার যেন একটা ঘং ঘঙে কাশির শব্দও পেলাম। বাড়ি চলুন, বললেন জটায়ু। এ হলো রিপন লেনের গোরস্থান। ফেলুদা বারান্দার দরজার দিকে এগিয়ে গেল। কই হ্যায়? কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই, তারপর উত্তর এলো, কন হ্যায়? ফেলুদা ইতস্তত করছে, এমন সময় আবার কথা এলো, এবার বেশ কড়া স্বরে, আন্দার আইয়ে, আই ক্যান্ট কাম আউট। ভেতরে যাবেন না বাড়ি যাবেন? ফেলুদা লালমোহনবাবুর প্রশ্ন অগ্রাহ্য করে চৌকাঠ পেরিয়ে এগিয়ে গেল। ও ঘুরি, আমরা ল্যাজ, একে বেঁকে এগোলাম দুজনে পিছন পিছন। কাম ইন, হুকুম এলো বাঁই ঘরের ভিতর থেকে। তিনজনে ঢুকলাম ভিতরে। একটা মাঝারি সাইজের বৈঠকখানা, দরজার উল্টো দিকে একটা সোফা, তার কাপড়ের ঢাকনির তিন জায়গায় ফুটো দিয়ে নারকেলের ছোবড়া বেরিয়ে আছে। সোফার সামনে একটা শ্বেত পাথরের টেবিল। এখানে শ্বেত বললে ভুল হবে, কিন্তু এককালে তাই ছিল। বাঁয়ে একটা কালো প্রাচীন বুককেস, তাতে গোটা 15 প্রাচীন বই। বুককেসের মাথায় একটা পিতলের ফুলদানিতে ধুলো জমা প্লাস্টিকের ফুল, সে ফুলের রং বোঝে কার সাধ্যি। দেওয়ালে একটা বাঁধানো ছবি, সেটা ঘোড়াও হতে পারে, রেলগাড়িও হতে পারে, এত ধুলো জমেছে তার কাছে। যে ফিলিপস রেডিওটা সোফার পাশে টেবিলের উপর রাখা রয়েছে, সেটার মডেল নির্ঘাত ফেলুদার জন্মেরও আগে। আশ্চর্য এই যে সেটা এখনো চলে, কারণ সেটা থেকে এই গানের শব্দ আসছিল। এখন একটা শিরা বার করার ফ্যাকাশে হাত নব ঘুরিয়ে গানটা বন্ধ করে দিল। যার হাত, তিনি সোফার এক কোণে একটা কুশন কোলে নিয়ে বা পাটা একটা মোড়ার উপর তুলে দিয়ে বসে মিটমিট করে আমাদের দিকে চাইছেন। এর শরীরে যে সাহেবের রক্ত আছে সেটা চামড়ার রং থেকে বোঝা যায়, আর চুলের যেটুকু পাকা নয় তার রং কটা। চোখটা যে কীরকম সেটা বুঝতে পারছি না, কারণ ছাদ থেকে ঝোলানো যে বাতিটা জ্বলছে সেটার পাওয়ার 25-এর বেশি নয়। আমি গাউটে ভুগছি, তাই চলাফেরা করতে পারি না, ইংরেজিতে বললেন সাহেব। I have to take the help of my servant. সেই শোরটা আবার ফাঁক পেলে শটকায়। ফেলুদা এবার পরিচয়ের ব্যাপারটা সেরে নিল। ভদ্রলোক আমরা আসাতে বিরক্ত হলেও সেটা এখনো প্রকাশ করেনি। ফেলুদা কাজের কথায় চলে গেল। আমি শুধু একটা খবর জানতে এসেছি। আপনি কি টমাস গডউইনের বংশধর, যিনি 19 শতাব্দীর প্রথম দিকে ভারতবর্ষে এসেছিলেন? সাহেব মাথাটা আরেকটু তুললেন। এবারে বুঝলাম তার চোখের রং ঘোলাটে নীল। কিছুক্ষণ একদৃষ্টে ফেলুদার দিকে চেয়ে থেকে বললেন, Now how the hell did you know about my great grandfather? তাহলে আমার অনুমান ঠিক। শুধু তাই নয়, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা খোদ টমাস গডউইনের সম্পত্তি। অন্তত আমার ঠাকুমা তাই বলতেন। 150 বছরের। ওহ হেল! কি হলো? That scoundrel Arkis, থক, জোচ্চোর, কালই রাত্রে ওটা চেয়ে নিয়ে গেছে, বলেছে আজ ফেরত দেবে। আজই ওদের মিটিং বসবে। আজ বৃহস্পতিবার বলতো, একটু পরেই শুনতে পাবে মাথার উপর সব উদ্ভট আওয়াজ। মাথাটা গুলিয়ে যাচ্ছে বলেই বোধ হয় ঘরটা আরো অন্ধকার লাগছে, কিংবা হয়তো সত্যি করেই রাত হয়ে আসছে। না, মেঘ ডাকলো, আকাশে মেঘ করেছে, তাই অন্ধকার। ফেলুদা মিস্টার গডউইনের সামনে
একটা হাতল ভাঙা চেয়ারে বসেছে। তার ডান পাশে আরাম কেদারায় চটাই। আরাম খুব হচ্ছে না, কারণ উসখুসে ভাব থেকে মনে হয় ছাড় পোকার কামড় খাচ্ছে। আমি বসেছি বাঁয়ে একটা চেয়ারে। ফেলুদা চেয়ে আছে একদৃষ্টে সাহেবের দিকে। ভাবটা, তুমি যা বলতে চাও বলো, আমি শুনতে এসেছি। ইটস অ্যান আইভরি ক্যাসকেট, বললেন মিস্টার গডউইন। ভেতরেও জিনিস আছে, দুটো পুরনো পাইপ, একটা রূপোর নস্যির কৌটো, একটা চশমা, আর সিল্কে মোড়া একটা প্যাকেট। ভিতরে বইটই আছে বলে মনে হয়, কোনোদিন খুলিনি। আরও সব ছিল বাড়িতে পুরনো জিনিস, আমার বাউন্ডুলের ছেলেটা সব বেচে দিয়েছে। পড়াশোনায় জলাঞ্জলি দিয়ে গাঁজা ধরল, আর তারপরেই ঘর থেকে এটা ওঠা সরিয়ে ফেলতে শুরু করলো। বক্সটা যে কেন নেয়নি জানি না, হয়তো নিত, কপাল ফিরে গেল, তাই নেবার দরকার হয়নি। বাজনার দল করেছে একটা, তার রোজগারই চলছে এখন, যদি চলা বলে এটাকে। ছেলেকে আর দোষ দিই কি করে, আমারই কি কম দোষ। শুনেছি টম গডউইন জুয়ো খেলে সর্বস্ব খুইয়েছিলেন, আমারও তাই। ভদ্রলোক একটু থামলেন, হাঁপাচ্ছেন, বোধহয় একটানা এত কথা বলে। বাতের যন্ত্রণাতে বোধহয় একবার মুখটা বেঁকে গেল। তারপর আবার কথা। একবার বিলেত গিয়েছিলাম ইয়ং বয়সে। ছোট কাকা ছিল লন্ডনে, মিডল্যান্ড ব্যাংকে ক্যাশিয়ারি করত। 3 মাসের বেশি থাকতে পারেনি। শীত সহ্য হয়নি, খানা সহ্য হয়নি, ডাল ভাতের অভ্যেস। ফিরে এলাম কলকাতা, বিয়ে করলাম। বউ মরেছে 10 বছর আগে, এখন আছে ক্রিস্টোফার। মুখ দেখি দিনে একটিবার হয়তো, কি তাও না। পাশের ঘরে বসে গিটারে ট্যাং ট্যাং করে, হাত ভালো। মাথার উপরে সত্যি একটা অদ্ভুত আওয়াজ শুরু হয়েছে, খট 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 হচ্ছে, আবার থামছে। ঘরের ছায়াগুলো দুলছে, কারণ খটখটের সঙ্গে সঙ্গে সিলিংয়ের বাতিটা দুলতে আরম্ভ করেছে। এখন আর শুধু লালমোহন বাবু না, আমারও ভয় করছে। এরকম বাড়িতে, এরকম ঘরে কখনো আসিনি, এরকম মানুষের মুখে এরকম কথা কখনো শুনিনি। কি ব্যাপার হচ্ছে ওপরের ঘরে? গডউইন সাহেব উপরে না তাকিয়ে বলেন, টেবিলটা লাফাচ্ছে, 4 বেটা ভণ্ড টেবিলটাকে ঘিরে বসেছে, বলে মরা লোকের আত্মা নামায় ওরা। আর যেই সে আত্মা আসে, অমনি টেবিলটা ছটফট করতে শুরু করে। ওরা কারা? ফেলুদা প্রশ্ন করল। অ্যারাকিসের দল, প্রেতচর্চা সমিতি। 2টো ইহুদি, একটা পার্সি, আর অ্যারাকিস। আমাকে দলে টানতে চেয়েছিল, আমি চাইনি। একদিন অ্যারাকিসের কাছে থমাস গডউইনের কথা বলেছিলাম, বললে তোমাকে তার সঙ্গে কথা বলিয়ে দেব। আমি বললাম, নো, সার্টেনলি নট। আজ বাদে কাল এমনিতেই তার সঙ্গে দেখা হবে। তারপর কাল এসে বললে। ভদ্রলোক থামলেন, খট খট খট, আবার টেবিল লাফাচ্ছে। কিন্তু বাক্সটা কেন নিল আপনার কাছ থেকে? প্রশ্ন করলো ফেলুদা। সেটাই তো বলছি, বললে আমরা তোমাকে ছাড়াই গডউইনের আত্মা নামাবো। তার নিজের জিনিস কিছু থাকলে দাও, সেটা টেবিলের উপর রাখলে আত্মা সহজে নামবে। আওয়াজ শুনে মনে হচ্ছে তিনি নেমেছেন। খট খট খট, আবার টেবিল লাফালো। ব্যাপারটা কি অন্ধকারে হয়? ফেলুদা জিজ্ঞেস করলো। সব বুঝলো কি তো অন্ধকারে হই। গডউইনের গলার স্বরে বিদ্রুপ। একবার উপরে যাওয়া যায়? লালমোহনবাবু প্রশ্ন শুনে চেয়ারে হাতল খামচে তার আপত্তি জানিয়ে দিয়েছিলেন। গডউইন সাহেবের উত্তরে তিনি অনেকটা আশ্বস্ত হলেন। ও ঘরে তোমায় ঢুকতে দিবে না, বললেন মিস্টার গডউইন। ফর মেম্বার্স অনলি। ওর চাকর পাহারা দেয়, তবে কেউ যদি কারোর আত্মা নামাতে চায় ওদের সাহায্যে, সে কথা আলাদা। আগাম 20 টাকা, আত্মা নামলে আরো 100। আই সি। ফেলুদা উঠে পড়ল। আচ্ছা মিস্টার গডউইন, অনেক ধন্যবাদ, আপনাকে বিরক্ত করে গেলাম, কিছু মনে করবেন না। গুড নাইট। গডউইনের
গডউইন সাহেবের শীর্ণ হাত আবার রেডিওর দিকে চলে গেল। ল্যান্ডিংয়ে এসে ফেলুদা যেটা করলো সেটা আমাকে হকচকিয়ে দিল। লালমোহন বাবুর যে কি দশা হলো সেটা অন্ধকারে বুঝতে পারলাম না। ফেলুদা নিচে না গিয়ে শটান 3 তলায় রওনা দিল। আপ ডাউন গুনিয়ে ফেললেন নাকি? ব্যস্তভাবে প্রশ্ন করলেন জটায়ু। উত্তর এলো, চলে আসুন, ঘাবড়াবেন না। উপরে উঠেই সামনে লুঙ্গি পরা দারোয়ান। আপ কিসকো মাংতে হ্যায়? আমি শুধু তোমার প্রয়োজন মেটাতে এসেছি ভাই। ফেলুদা এরাকিস সাহেবের দারোয়ানের দিকে একটা 5 টাকার নোট এগিয়ে দিয়েছে। লোকটা থতমত। ফেলুদা তার কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার মনিব যে ঘরে বসেছেন সেটা এখন চারদিক থেকে বন্ধ কিনা সেটা আগে বলো। ওষুধ ধরেছে বোধ হয়। চাকর বলল, বারান্দার দিক থেকে বন্ধ, কিন্তু শোবার ঘর দিয়ে দরজা আছে ঢোকার, সেটা খোলা। তোমার কোনো চিন্তা নেই, কিচ্ছু করতে হবে না, শুধু একটিবার শোবার ঘরটা দেখিয়ে দাও, নইলে বিপদ হবে। আমরা পুলিশের লোক, ইনি দারোগা। লালমোহনবাবু পায়ের বুড়ো আঙুলে দাঁড়িয়ে হাইটটা ঝট করে 2 ইঞ্চি বাড়িয়ে নিলেন। এ ল্যান্ডিংয়ে বাতি আছে। ফেলুদা নোটটা আরও একটু এগিয়ে একেবারে দারোয়ানের হাতে তেলোতে ঠেকিয়ে দিল। তেলোটা আপনা থেকে এই নোটের উপর মুঠো হয়ে এলো। আয়ে লেকিন লেকিন ছাড়ো ভাই, তোমার মনিবের বন্ধুদের একজনের উপর পুলিশের সন্দেহ, তাই যাওয়া দরকার। তোমার সাহেবের বা তোমার কিচ্ছু হবে না। আইয়ে শোবার ঘর অন্ধকার, আর তার একটা খোলা দরজার ওদিকে যে ঘর সেও অন্ধকার। আমরা 3 জনে সেই দরজাটার দিকে এগিয়ে গেলাম। প্ল্যানচেটের ঘর থেকে এখনো কোনো শব্দ নেই, তবে একটু আগে পরপর 3 বার টেবিলের পায়ের শব্দ পেয়েছি। বুঝতে পারছি ভূত নামানোর ক্লাবের সদস্যরা সব দম বন্ধ করে টমাস গডউইনের আত্মার জন্য অপেক্ষা করছেন। লালমোহনবাবু এত জোরে আর এত দ্রুত নিঃশ্বাস ফেলছেন যে ভয় হচ্ছে তাতেই পাশের ঘরের সবাই আমাদের অস্তিত্ব টের পেয়ে যাবে। ফেলুদা ইতিমধ্যে বোধ হয় দরজার আরও কাছে এগিয়ে গেছে। কোত্থেকে যেন কেরোসিনের তেলের গন্ধ আসছে। একবার শুনলাম একটা বিড়াল ম্যাও করল। বোধ হয় দোতলার সেই কালো হুলোটা। টমাস গডউইন, টমাস গডউইন। ভোগানির মতো স্বরে নামটা দুবার উচ্চারিত হলো। বুঝলাম এভাবে এরা আত্মাকে ডাকে। আর ইউ উইথ আস? আর ইউ উইথ আস? কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। প্রায় আধ মিনিট হয়ে গেল। তারপর আবার সেই কাতর প্রশ্ন, টমাস গডউইন, আর ইউ উইথ আস? ইয়েস, ইয়েস। আমার ডান পাশেও পায়া ঠকঠক করে কাঁপছে। টেবিলের নয়, মানুষের। লালমোহনবাবুর হাঁটু। Yes, I have come. I am here. হিয়ার বললেও মনে হয় দূর থেকে আসছে গলার স্বরটা। প্ল্যানচেটের দল আবার প্রশ্ন করলো, তুমি কি সুখে আছো, শান্তিতে আছো? উত্তর এলো, নো। কি দুঃখ তোমার? প্রায় আধ মিনিট সব চুপ। তারপর আবার প্রশ্ন করলো অ্যারিকেসের দল, কি দুঃখ তোমার? I want my casket. I want my casket. এরপরেই একসঙ্গে কতগুলো অদ্ভুত ব্যাপার। পাশের ঘর থেকে এক ভয়াবহ চিৎকার, আতঙ্কের শেষ অবস্থায় যেটা হয়, আর পর মুহূর্তেই আমার হাতে একটা হ্যাঁচকা টান দিয়ে কানের কাছে ফিসফিস, চলে আয় তোপসে। এরাকিসের চাকর আমাদের 3 জনকে ছুটে বেরোতে দেখে যেন আরও হতভম্ব হয়ে কিছুই করলো না। 1 মিনিটের মধ্যে 3 জনে রিপন লেন পেরিয়ে রয়্যাল স্ট্রিটে রাখা আমাদের গাড়িটার দিকে এগোতে লাগলাম। এই এক খেল দেখালেন মশাই, বললে লালমোহনবাবু। এই জিনিস ফিল্মে দেখলে সুপারহিট। লালমোহনবাবুর তারিফের কারণ আর কিছুই না, ফেলুদার হাতে এসে গেছে সাদাত আলীর দেওয়া টমাস গডউইনের আইভরি কাস্কেট। কেমন লাগলো আজকের পর্ব? কি রহস্য বুঝতে পারছেন নাকি কিছু? কত চরিত্র একসাথে।
গ্রেভ ডিগিংটা কি সত্যিই হয়েছিল? কি মনে হচ্ছে আপনাদের? সত্যিই কি সেখান থেকে কিছু পাওয়া যাবে? ভাবতে থাকুন। আসছি পরের পর্বে আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। আর একটু পরবর্তী পর্বে জানতে পারবেন আরও কিছু। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।